দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর ছাড়ের দীর্ঘ তালিকা আর বিনিয়োগ বৃদ্ধির নতুন রোডম্যাপ ঘোষণা অর্থমন্ত্রীর। কালো টাকা সাদা করার সুযোগ বহাল। নিত্য খাদ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন আর প্রযুক্তি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব বাজেটে। দাম বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের। ব্যবসায়ীদের দাবি পূরণে বাজেটকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই। আর্থিক ভিত্তি দুর্বল, অভিমত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ অর্থনীতিবিদ আবু আহমেদের। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। নতুন রোগী ভর্তি বন্ধ, আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। ফুটবলের মহা উৎসব ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মেক্সিকো সিটিতে রাত 11:30টায় বর্ণাঢ্য উদ্বোধনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে অসম্ভব আশার পকেট বান্ধব বাজেট দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9.5 লাখ কোটি টাকার মেগা বাজেটের পাতায় পাতায় মানুষকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা তার। সেই লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর ছাড়ের তালিকা দীর্ঘ করা এবং বিনিয়োগ বাড়ানোর নতুন রোডম্যাপ ঘোষণা করলেন তিনি। সব মিলিয়ে নতুন বাজেট গণতান্ত্রিক ও মানবিক করার চেষ্টায় বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি। তবে সমালোচনা সত্ত্বেও কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ রাখার পুরনো পথেই হাঁটলেন অর্থমন্ত্রী। বাজেটের খুঁটিনাটি জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অধিবেশন শুরুর আগে এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাজেটের দলিল হাতে সংসদ কক্ষে ঢোকেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। দেশকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রায় আগামী 1 বছরের জন্য রাষ্ট্রের আয় ব্যয় ও অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট দিলেন অর্থমন্ত্রী। আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। রাষ্ট্রের পরিচালন খরচ ও উন্নয়ন ব্যয়ের পরিকল্পনায় 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। নতুন বাজেটের আকার বিদায়ী বাজেটের তুলনায় 19% বড়। 2026-27 অর্থ বছরের বড় বাজেট দেওয়ার পেছনে অর্থমন্ত্রীর যুক্তি, এই বাজেট প্রবৃদ্ধি বাড়াবে। আর তাই নতুন বাজেট দিয়ে 6.5% প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখালেন তিনি। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ালেও এবার কর ছাড় দিয়ে 2 অঙ্কের মূল্যস্ফীতিকে 7.5% নামিয়ে আনার টার্গেট ঠিক করলেন তিনি। এবারের বাজেটের বড় অংশই যাবে সরকারের পরিচালন ব্যয়ে। এই খাতে খরচের প্রস্তাব করা হয়েছে 6,21,000 কোটি টাকা। এই খরচের 14% যাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতায়, আর 20% খরচ হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,27,500 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, ছোট বড় বা মেগা প্রকল্প নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই 3 লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। অসম্ভব আশাবাদের এই বাজেটে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বিপুল এই অর্থের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 6,04,000 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার এরপরও বাজেটে ঘাটতি থাকবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি, সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে নেওয়া হবে 15,000 কোটি টাকা। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দ সহ সার্বিক সামাজিক সুরক্ষায় 1,44,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দ থাকছে 500 কোটি টাকা। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, তবে ফ্রিল্যান্সার ও প্রযুক্তি বান্ধব আয়ে থাকছে বিশেষ ছাড়। খুচরা ব্যবসায় 2% হারে বসছে অগ্রিম শুল্ক। এমন বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না।
নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি 5 বছরের জন্য নতুন রোডম্যাপ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তবে আয়সীমা কিছু বাড়ানো হলেও কর হার প্রতি ধাপেই 5% করে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং জিনিসপত্রের দাম সহনীয় রাখার মধ্য দিয়ে বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন অর্থমন্ত্রী। সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। তবে সমালোচনার পরও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের পথে হাঁটেননি অর্থমন্ত্রী। জমি ও ফ্ল্যাট বেচাকেনায় স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিলে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখলেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার আশায় শুধু অঙ্ক বদল নয়, বাজেটের পুরো দর্শন বদলে দিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী। এই বাজেট দিয়েই সন্ধিক্ষণে থাকা অর্থনীতিকে আইসিইউ থেকে বের করতে চান তিনি। কিন্তু বিদায়ী বাজেটে 9 মাসে যেখানে মাত্র 52% বাস্তবায়ন হয়েছে, সেখানে এত বড় বাজেট কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পথনকশা দেননি অর্থমন্ত্রী। আর তাই প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ছাড়া এই বাজেট কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে, যার ফলে দাম কমবে এবার এসব পণ্যের। অন্যদিকে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন বেশ কিছু পণ্যে করভার বাড়ানো হয়েছে, এতে বাড়বে এসব পণ্যের দাম। আমদানির পরিবর্তে দেশে উৎপাদিত পণ্যের করভার কমানোতেই জোর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। দেশে বিরাজ করছে গেল 16 মাসের মধ্যে রেকর্ড 9.42% মূল্যস্ফীতি। একই সাথে বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের মধ্যে স্বস্তির অপেক্ষায় মানুষ। তখনই পেশ হলো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট। রেকর্ড 9,38,000 কোটি টাকার 55তম বাজেটে কর ও শুল্ক কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্য, শিল্পের কাঁচামাল, চিকিৎসা সামগ্রী, প্রযুক্তি পণ্য ও পরিবেশ বান্ধব খাতে খরচ কমবে। একই সাথে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে করভার বাড়ানোর প্রস্তাব এসেছে নতুন বাজেটে। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কিছু পণ্যের কর হার বৃদ্ধিতে বাজার দর বাড়তে পারে যেসব পণ্যের। প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যেখানে নিকোটিন পাউচ ও সিগারেটের ফিল্টার তৈরিতে কাঁচামালের উপর 300 থেকে 350% সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। ফলে বাড়বে সিগারেট ও নিকোটিন জাতীয় পণ্যের দাম। দেশে উৎপাদিত অ্যালকোহলের উপর লিটার প্রতি 500 টাকা নতুন ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়তে পারে স্থানীয় সব ধরনের মদের মূল্য। দেশীয় প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষা দিতে এবং আমদানি নিরুৎসাহিত করতে কাজু বাদামে 5 থেকে বাড়িয়ে 25% এবং বিদেশি হিমায়িত মাছের উপর নতুন করে 15% ভ্যাট আরোপের ফলে বাড়বে এসব পণ্যের দাম। আবাসন ও অবকাঠামো খাতের জন্য দুঃসংবাদ থাকছে প্রস্তাবিত বাজেটে। উৎপাদন পর্যায়ে 10% কর ও ভ্যাট বাড়ানোয় দাম বাড়বে মাইল্ড স্টিল অর্থাৎ MS রডের দাম, এতে বাড়তে পারে ফ্ল্যাটের দাম। বিলাসী পণ্য, বিদেশি প্রসাধনী, উচ্চ মূল্যের প্যাকেটজাত খাদ্যপণ্য এবং নতুন করে আরও 10টি ক্যাটাগরির পণ্যের আমদানির উপর 20% ভ্যাট আরোপের প্রস্তাব এসেছে। ফলে শৌখিন ও বিদেশি ব্র্যান্ডের পণ্য কিনতে গুনতে হবে বাড়তি অর্থ। এবারের বাজেটে আমদানিকে করা হচ্ছে নিরুৎসাহিত, পাশাপাশি দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দিতে নজিরবিহীন কর ছাড় ও ভ্যাট অব্যাহতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। উচ্চ মূল্যস্ফীতি ও বাজারে লাগাম টানতে নিত্যপণ্যের সরবরাহ চেইনে কমানো হচ্ছে করের চাপ। চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল ও চিনি সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 1 থেকে 5% থেকে কমিয়ে মাত্র 0.5% করা হচ্ছে। ফলে দেখার অপেক্ষায় এসব পণ্যের দাম কমে কিনা। এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বড় সুখবর থাকছে গৃহস্থালী, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের বাজারে। দেশে উৎপাদিত এসব পণ্যের ভ্যাট 15% থেকে সরাসরি কমিয়ে 7.5% করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ফ্রিজ, এসি ও টিভির দাম কমার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশে তৈরি মোবাইল ও ল্যাপটপ উৎপাদনের কাঁচামাল আমদানিতে কর কমানো হচ্ছে, ফলে দাম কমবে প্রয়োজনীয় এই পণ্যের। ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে এবং তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে এবারের বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য থাকছে ধামাকা। ফেসবুক ও ইউটিউবারদের উপর দীর্ঘদিন ধরে থাকা 7.5% ভ্যাট ও 7% আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব এসেছে নতুন বাজেটে। শৌখিন ব্যক্তি এবং নতুন বিবাহিতদের জন্যও আছে বড় সুখবর। স্বর্ণালংকার বিক্রির উপর শতাংশ ভিত্তিক ভ্যাটের বদলে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট নির্ধারণের প্রস্তাব আছে নতুন বাজেটে, ফলে কমবে জুয়েলারি পণ্যের দাম। পরিবেশ বান্ধব সবুজ বাংলাদেশ গড়তে সৌর বিদ্যুতে সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক অব্যাহতির মেয়াদ 2031 সাল এবং সৌর উৎপাদনে করমুক্ত সুবিধা 2035 সাল পর্যন্ত বাড়ছে, ফলে দাম কমবে এসব পণ্যের। একই সাথে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি ও ই বাইক উৎপাদনে বিশেষ কর সুবিধা দেওয়ার পাশাপাশি আমদানি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে হাইব্রিড গাড়িতে। একই সাথে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে ওষুধ তৈরির 68টি কাঁচামালের, ফলে হার্টের রিং, চোখের লেন্স ও ক্যান্সারের কিছু জীবন রক্ষাকারী ওষুধে ভ্যাট ও কর রেয়াত কমবে। এতে কমবে চিকিৎসা ও ওষুধের ব্যয়। বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে চল আছে দাম বাড়ার সাথে সাথে তা কার্যকর হলেও প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের দাম কমার ইঙ্গিত দেওয়া হলেও তা কার্যকর দেখা যায় না। এমন নিয়ম এবার ভাঙবে বলে প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারের রেখে যাওয়া দুর্বল কর্মসংস্থানহীন অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরানোর চ্যালেঞ্জ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাংলাদেশের 55তম বাজেট পেশ করেছেন। বাজেটে সামাজিক নিরাপত্তা খাত, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ অন্তত 8 ধরনের নতুন কর্মসূচি যুক্ত হচ্ছে, যাতে প্রয়োজন বিপুল অর্থ। বড় ঘাটতি ধরে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সক্ষমতা নিয়ে বরাবরের মতো প্রশ্ন থাকলেও 6,04,000 কোটি টাকা বড় রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে এনবিআরকে। রিপোর্ট গোলাম মইনুল আহসানের। দীর্ঘ 20 বছর পর বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে পেয়েছে অর্থ পাচার, ঋণ খেলাপিতে বিপর্যস্ত খুবই দুর্বল অর্থনীতি। এরপর নির্বাচন ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধার সবকিছু সামলাতে হবে অর্থমন্ত্রীকে। এর মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ভীষণ ও বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজন বিপুল বরাদ্দ। অর্থমন্ত্রী সেসব মাথায় নিয়ে সাজিয়েছেন রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব। অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। দেশীয় উচ্চ বৈদেশিক অনুদান মিলে এবার 6,95,000 কোটি টাকা পেতে চাই সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। বাকি অর্থ এনবিআর বহির্ভূত কর থেকে 25,000 কোটি টাকা ও 66,000 কোটি টাকা অর্থমন্ত্রী নিতে চান কর বহির্ভূত উৎস থেকে। করের বাইরে 6,150 কোটি টাকা হিসাব করা হয়েছে বৈদেশিক অনুদান থেকে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 3.6%, যা টাকার অঙ্কে দাঁড়ায় 2,43,000 কোটি টাকা। ঘাটতির সবচেয়ে বড় অংশ 1,27,000 কোটি টাকা নেয়ার সরকারের পরিকল্পনা অভ্যন্তরীণ ঋণ থেকে। বাকিটা নেবার আসা বৈদেশিক ঋণ থেকে, যার পরিমাণ 1,09,850 কোটি টাকা। নদী সমূহের নব্যতা। প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সঞ্চয়পত্র থেকে 8,500 কোটি টাকা ও অন্যান্য খাত থেকে 6,500 কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। নীতি পরিকল্পনায় শতাংশের হিসেবে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার লক্ষ্য 37.9%। মূল্য সংশোধন কর বা ভ্যাট থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আয়কর থেকে 36.4%। সম্পূরক শুল্ক আর আমদানি শুল্ক থেকে যথাক্রমে 13.6% ও 10.3% নেওয়ার পরিকল্পনা নিয়েছেন অর্থমন্ত্রী। ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে অর্থমন্ত্রী ভ্যাট থেকে পাবার লক্ষ্য 2,82,915 কোটি টাকা, আয়কর থেকে 2,19,835 কোটি টাকা। এরপর সর্বোচ্চ অর্থ আদায়ের খাতগুলো সম্পূরক শুল্ক থেকে 82,283 কোটি টাকা ও আমদানি থেকে 61,939 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থের উপর আবগারি শুল্ক থেকে নেওয়ার পরিকল্পনা 7,285 কোটি টাকা। গত কয়েক বছর ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি এবার পূরণ হয়েছে। করমুক্ত আয়ে 5 অর্থ বছরের
আয়করের রোডম্যাপও দিয়েছেন অর্থমন্ত্রী। আসছে অর্থ বছরের আগের চেয়ে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা পর্যন্ত বাৎসরিক আয় দিতে হবে না কোনো কর। 2030-31 অর্থ বছরে করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। জিডিপির 2.7%। সরকারি ও বেসরকারি প্রকল্পের অর্থায়নে শেয়ার বাজারকে ব্যবহার করা হবে ও লেনদেন একদিনে নিষ্পত্তি করার পরিকল্পনারও কথা বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। নিশ্চিতের পাশাপাশি গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। অংশ নতুন বাজেটে বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা নিশ্চিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত নীতি ও সীমাহীন দুর্নীতির কারণে শিক্ষা ও সেবা খাত বিপর্যস্ত হয়েছে। সেখান থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়েছে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। হিসাবে বিএনপি সরকারের প্রথম বাজেটে খাতভিত্তিক বরাদ্দ বাড়ানোর সাহসী পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী। আমাদের প্রথম জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের তথ্য অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 17,345 কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ, জ্বালানি খাতে ফ্যাসিস্ট সরকারের সময় অনিয়ম করে লুটপাট করা হয়েছে। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা তৈরি করা হয়েছে। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি খাতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে বর্তমান সরকার। নজর দেওয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হচ্ছে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতের নিবিড় মনিটরিং করা হবে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ডিজেল ও এলএনজির স্পট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণের কষ্টের কথা বিবেচনা করে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছি এবং জ্বালানি তেলের দাম সামান্য সমন্বয় করেছি। জ্বালানি তেলের দাম খুবই সামান্য সমন্বয় করেছি। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ফ্যাসিস্ট সরকার বিপর্যস্ত করেছে বলে বাজেট বক্তব্যে উল্লেখ করেন অর্থমন্ত্রী। জানান, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির 5% উন্নীত করা হবে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। দেশের নাগরিকদের জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বিএনপি সরকার। এমন কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সার্বজনীন চিকিৎসা সহায়তার জন্য চালু করা হবে ই হেলথ কার্ড। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক ই হেলথ কার্ড প্রদান করা হবে। উপস্থাপিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সম্ভাবনার ক্ষেত্রে রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। দেশের দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা জোরদারে 2026-27 অর্থ বছরে 1,45,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় 16%। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। একই সাথে যুক্ত হচ্ছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও দেশের 2.5 লাখ ধর্মীয় নেতা। শুভ মাহফুজের রিপোর্ট।
অর্থনৈতিক সুযোগের বিস্তার। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার প্রত্যয়ে জাতীয় সংসদে পেশ হলো 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এবার সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনা 14.4% বেশি। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থবছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। তবে এবার অপচয় রোধে কর্মসূচির সংখ্যা কমিয়ে আনা হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্ত হয়েছে নতুন 6টি মেগা উদ্যোগ। এর মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি। এসব কার্ড বিতরণে অনিয়ম রুখতে নেওয়া হয়েছে সমন্বিত ডাটাবেজ। একই সাথে সামাজিক সম্প্রীতি জোরদারে প্রথমবারের মতো ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ 2.5 লাখেরও বেশি ধর্মীয় নেতাদের দেয়া হবে মাসিক সম্মানীয় উৎসব ভাতা। 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। ঘোষিত বাজেটে গুরুত্ব পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা। এ, বি ও সি ক্যাটাগরিতে শহীদ পরিবারকে প্রতি মাসে 20,000, গুরুতর আহতদের 15,000 এবং আহতদের দেয়া হবে 10,000 টাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ, বি, সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। বিদ্যমান ভাতার ক্ষেত্রেও আসছে বড় সুখবর। বয়স্ক ও বিধবা ভাতা বাড়িয়ে করা হচ্ছে 700 টাকা এবং প্রতিবন্ধী ভাতা 100 টাকা বাড়িয়ে করা হয়েছে 1,000 টাকা। আর সুবিধাভোগীদের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 38 লাখ। এছাড়াও ক্যান্সার ও লিভারে আক্রান্ত রোগীদের জন্য এককালীন অনুদান 50,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 1 লাখ টাকা। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে আবার উঠছে। এটা ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। এদিকে মূল বাজেটের পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে 5 বছর মেয়াদী বিশেষ কৌশলপত্র ও পৃথক বাজেট দলিলও প্রকাশ করেছে সরকার। নতুন এই সুরক্ষা জাল সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি আনবে সেটাই এখন দেখার অপেক্ষা। সম্ভাবনার ক্ষেত্রে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ সভা হয়। এটি দেশের 55তম বাজেট এবং তারেক রহমান সরকারের প্রথম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবেও আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে প্রথম বাজেট উপস্থাপন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদে তার কার্যালয়ে প্রস্তাবিত জাতীয় বাজেটের অর্থ বিল ও নির্দিষ্টকরণ বিলে স্বাক্ষর করেন। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, তবে এটি ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বলে মনে করছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, DCCI। সন্ধ্যায় রাজধানীতে চেম্বার কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্যের সিদ্ধান্তে ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। আগামী বছরের টার্গেট দিচ্ছেন 6,95,000 কোটি টাকা, যেটা গত বছরের টার্গেটের থেকে প্রায় 30% বেশি। এখানে কিন্তু ভাবিয়ে তোলে যে এটা একটা খুব চ্যালেঞ্জিং এবং একটা আনপ্রেসিডেন্টেড। যখনই আপনি দেখবেন যে 6,95,000 কোটি টাকা থেকে ওনাদের আহরণ হয়েছে 5.5 লাখ কোটি টাকা, ওনার তো অর্থের যোগান দিতে হবে, ঠিক না? তখন যদি আবার বাড়তি ইন্টারনাল ব্যাংকিং থেকে নেয়, সেটা কিন্তু আমাদের যে প্রাইভেট সেক্টরের জন্য যে ইকোনমিক প্রপালশন আনার জন্য যেটা করেছে, এটা একটা অনেক বড় অংশে বাধাগ্রস্ত তৈরি করবে। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রস্তাবিত বাজেট চিন্তাশীল, তবে বাস্তবায়নের জন্য যে আর্থিক ভিত্তি দরকার সেটি দুর্বল। অন্যদিকে অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, বাজেট চ্যালেঞ্জিং, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে মিলবে না বিদেশি ঋণ। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে
সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। সরকারকে লিড নিতে হবে। আমি যেটা বলতে চাইছি এবং যেটা বাজেটে অনেকটা প্রতিফলিত হয়েছে, সরকারকে লিড নিতে হবে আপাতত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। সরকার যদি সাকসেসফুলি নিতে পারে এবং সুদের হার যদি কমায়, যেটা নিয়ে অত কথা হয় না, যে বাংলাদেশ ব্যাংকের পলিসির ব্যাপার, সুদের হার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি নাইটেঙ্গেল ও বিজয়নগর ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেটকে জনবান্ধব ও মানবিক হিসেবে উল্লেখ করে স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, এটা জনগণের প্রত্যাশা পূরণের বাজেট। রাজধানীর মগবাজারের রাতদিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই ঘোষণা দেন। এখন থেকে নতুন কোনো রোগী ভর্তি করতে পারবে না হাসপাতালটি। তবে লাইসেন্স বাতিলের বিপক্ষে আপিল করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আর হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি হতে আসা আগ্রহী রোগীরা। মেজবার রহমানের রিপোর্ট। গত 27 মে 6 নবজাতকের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত 4 জুন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না সেই মর্মে কারণ দর্শনের নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সেই নোটিশের জবাবে সন্তুষ্ট না হয়ে হাসপাতালের লাইসেন্স বাতিল করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। 9/6/2026 খ্রিস্টাব্দ মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। এর প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এখনই হাসপাতালটি বন্ধ না হলেও নতুন করে আর রোগী ভর্তির সুযোগ নেই বলে জানান তারা। লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়, তাদের রোগী ভর্তি কেমন করে হবে। আর হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি। তবে সে পর্যন্ত হাসপাতালের কার্যক্রম পরিচালনার প্রত্যাশা কর্তৃপক্ষের। এই সময়ের মধ্যে আমরা সরকারের কাছে আপিল করব এবং আমরা প্রত্যাশা করি যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন। এদিকে এমন হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। তাদের দাবি, চিকিৎসার পেছনে এরই মধ্যে অনেক অর্থ ব্যয় করেছেন, হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা। এতগুলা টাকার টেস্ট এগুলা যে আমরা গরিব মানুষ, এই যে হ্যাসেল, এই যে টাকা পয়সা লস, এগুলা কেটাই দায় নিবে। ওই যে এনএসির দিকে সরাই তাহলে বাচ্চাটা যে কোনো টাইমে মারা যেতে পারে। এখন আমি আমার যা আছে আমি খরচ দেয় তাও এখানে চালাইতেছি। এখন যদি এটা বন্ধ করে দেয় তাহলে আমার বাচ্চাটা নিয়ে আমি কি করবো? লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার আইনি সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। মেজবার রহমান, বাংলাভিশন, ঢাকা। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সোভেনির শিট ও 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন সেখানে। বিশ্বকাপ ফুটবল
বিশ্বকে আবারও ফুটবলের উন্মাদনায় ভাসিয়ে নিতে আজ পর্দা উঠছে ফিফা 2026 বিশ্বকাপের। মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11:30টায় হবে বর্ণাঢ্য উদ্বোধন। রাত 1টায় উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ফুটবল মহোৎসবের 23তম আসরে অংশ নিচ্ছে সর্বোচ্চ 48টি দল। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরা ওয়াকা ওয়াকা গে অমরত্ব আদায় করে নেওয়ার পর থেকেই ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়। এবার যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোয় বিশ্বকাপ হওয়ায় দেশ তিনটির ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময়ে হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে আয়োজক তিন দেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরাই ফিফার লক্ষ্য। প্রাসাদের নগরী মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী শিল্পী লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প পাপেল পিকাডোর মাধ্যমে দেশটির সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। সেখানে চলতি বিশ্বকাপের অফিসিয়াল গান ডাই ডাই লেটস গো গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন নাইজেরিয়ার গায়ক বার্না বয়। চলতি বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে থাকা আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ডেনি ওশান, জে বালভিন, লিলা ডাউন্স মানাদের পারফর্ম করার কথা। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার গায়ক ও গীতিকার টাইলাও অংশ নেবেন। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানের স্থায়িত্ব হতে পারে 16 থেকে 17 মিনিট। শুক্রবার রাতে কানাডার টরন্টোয় এবং শনিবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সেটি 13 মিনিট স্থায়ী হতে পারে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়াবে 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। 1970 এবং 1986 সালে আরও দুবার বিশ্বকাপের আয়োজক হয়ে নিজেদের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে ওঠা মেক্সিকো ঘরের মাঠে খেলার সুবিধা, সমর্থক এবং উচ্চতার কন্ডিশন কাজে লাগিয়ে এ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার শক্তিশালী দাবিদার। অভিজ্ঞ মেক্সিকান কোচ হাবিয়ের আগিরের অধীনে দলটি এবার অত্যন্ত কৌশলগত এবং ক্ষিপ্রগতির ফুটবল খেলছে। মাঝমাঠের রক্ষা কবচ এডসন আলাভারাসের সঙ্গে ফরওয়ার্ড রাউল জিমিনেস, ডিফেন্ডার সেসার মন্তেস এবং ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে যাওয়া গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া দলটির 4 পজিশনে 4 ভরসা। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা 16 বছর পর ফিরেছে ফুটবলের মহাযজ্ঞে। 1998, 2002 ও 2010 সালে বিশ্বকাপে অংশ নিয়ে 3বারই গ্রুপ পর্বে বিদায় নেওয়া বাফানারা এবার বেলজিয়ান কোচ হুগো ব্রুসের অধীনে তৈরি হয়েছে। দলটিতে নেই কোনো একক সুপারস্টার। তাদের মূল চাবিকাঠি দলগত বোঝাপড়া, শক্তিশালী রক্ষণ এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে অন্য 2 দল দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সুন্দরবন উপকূলীয় সীমান্তে নদীপথে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক একটি কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সাতক্ষীরার নীলডুবুর 17 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এই পুশিনের চেষ্টা করা হয়। বিজিবি জানায় গত 8 জুন থেকে 10 জুন ভোর পর্যন্ত ভারতের বিএসএফ 18 থেকে 20 জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথ সহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় বিএসএফ এর পুশিনের চেষ্টা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শ্যামনগরের নীলডুমুর 17 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর। বিজিবি আরও জানায় পুশিন ঠেকাতে এরই মধ্যে সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত অতিরিক্ত রাত্রিকালীন টহল, মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া নদীপথে পুশিন ঠেকাতে সীমান্তবর্তী নদী এলাকায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আয়োজন করা হচ্ছে সচেতনতামূলক বিভিন্ন সভাও। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, জুনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করবেন। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে 7ম চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে এই তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার জানান, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার সরকার গঠনের পর দ্বিতীয় দেশ হিসেবে সফরের জন্য চীনকেই বেছে নিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরের সিদ্ধান্ত বাংলাদেশের সাথে চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উভয় দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরেক ধাপ এগিয়ে দেবে। ডেপুটি স্পিকার প্রসঙ্গক্রমে 1977 ও 1980 সালে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের কথা তুলে ধরেন। এর ধারাবাহিকতায় প্রয়াত বেগম খালেদা জিয়ার 1991 ও 2002 সালে প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক চীন সফর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে বলেও জানান ডেপুটি স্পিকার।
পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ। কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে 2025 সালে বিশেষ সাফল্যের জন্য 50 জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক প্রদান করা হয়। সম্মেলনে 2026 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর ছাড়ের দীর্ঘ তালিকা আর বিনিয়োগ বৃদ্ধির নতুন রোডম্যাপ ঘোষণা অর্থমন্ত্রীর। কালো টাকা সাদা করার সুযোগ বহাল। নিত্য খাদ্যপণ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন আর প্রযুক্তি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব বাজেটে। দাম বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের। ব্যবসায়ীদের দাবি পূরণে বাজেটকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই। আর্থিক ভিত্তি দুর্বল, অভিমত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ অর্থনীতিবিদ আবু আহমেদের। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। নতুন রোগী ভর্তি বন্ধ, আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। ফুটবলের মহা উৎসব ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মেক্সিকো সিটিতে রাত 11:30টায় বর্ণাঢ্য উদ্বোধনের পর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।